সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। আজ আলোচনা করব 2019 পুলিশ কনস্টেবলে আসা কয়েকটি ইতিহাসের প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পরবর্তীকালে যেসব পরীক্ষাগুলো আছে সেগুলোতে কাজে লাগবে, এবং বিশেষ করে পুলিশ কনস্টেবলের যেসব পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে থাকে সেই পরীক্ষাগুলোতে তোমাদের বিশেষভাবে কাজে আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? অপশনগুলো দেখে নাও। আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর এবং শাহজাহান। এখানে উত্তরটি হবে অপশন বি, ঔরঙ্গজেব। চলো ঔরঙ্গজেবের সময়কালে বিশেষ ঘটনাবলী এবং ঔরঙ্গজেবের সময়কাল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তার আগে জেনে নিই যে তাকে কেন জিন্দাপীর বা জীবন্ত সাধু আখ্যা দেওয়া হয়েছে। দেখো, সম্রাট ঔরঙ্গজেব শরীয়তের নিয়ম অনুযায়ী সংযমী এবং অনাড়ম্বর জীবনযাত্রার অনুসারী ছিলেন। ধর্মের প্রতি তার এই নিষ্ঠা দেখে সুন্নি মুসলিমরা তাকে জিন্দাপীর বা জীবন্ত সাধু আখ্যা দিয়েছিলেন। এবার চলে আসে ঔরঙ্গজেবের সময়কালে। 1658 থেকে 1707 পর্যন্ত তার সময়কাল। তার উপাধি ছিল আলমগীর, বাদশাহ এবং গাজী। তার সময়ে যে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলো হয়েছিল সেগুলো একটু দেখে নিই। তিনি জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিল 1679-তে। বুন্দেলখণ্ডে বিদ্রোহ হয়েছিল 1671-এ। পুরন্দরের সন্ধি হয়েছিল শিবাজির সাথে 1665-তে। এখানে সন্ধি হয়েছিল পুরন্দরের সন্ধি শিবাজির সঙ্গে জয়সিংহের, অর্থাৎ ঔরঙ্গজেবের যে সেনাপতি জয়সিংহ তার। আচ্ছা, বিজাপুর দখল করেছিল 1686-তে। একই সাথে গোলকুন্ডাও তার এক বছর পর দখল করেছিল 1687-তে। জাট বিদ্রোহ হয়েছিল 1669, সতনামী বিদ্রোহ হয়েছিল 1672 এবং তিনি তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন 1675-এ। এই যে তেগ বাহাদুরকে হত্যা করা 1675-এ, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা কিন্তু এটাকে মার্ক করে রেখো, বা এই পুরো মানে স্ক্রিনটা তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। চলো পরের প্রশ্নে চলে যাই। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? অপশন এ স্বদেশী আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি ভারত ছাড়ো আন্দোলন এবং অপশন ডি বারদৌলি আন্দোলন। এখানে অপশন ডি হবে বারদৌলি আন্দোলন। এই যে বারদৌলি আন্দোলন, এটা সম্পর্কে একটু জেনে নিই। 1928-এ গুজরাটের বারদৌলি তালুকে যে সত্যাগ্রহ হয়েছিল তাকে বলা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। এবার এটি কিন্তু একটি কৃষক সত্যাগ্রহ, যেটিকে তোমার বলা হয় যে খাজনা বন্ধের আন্দোলনের সঙ্গে যুক্ত একটি সত্যাগ্রহ। ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ এটি অংশ। এখানে যারা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা হলো নরহরি পারেখ, রবিশঙ্কর ব্যাস এবং মোহনলাল পান্ডে। এই তিনজন ছিলেন সেই সময়কার এই বারদৌলি আন্দোলনের নেতৃত্বে, এবং এছাড়াও এদের যে লিড করেছিল সেই লিডই ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই বল্লভভাই প্যাটেলকে বারদৌলির যারা মেয়ে ছিল তারা কিন্তু সর্দার উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, আর এই বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল একটু বলে নি তার আগে। 1925 খ্রিস্টাব্দে এই বারদৌলি তালুকে বন্যা হয়েছিল। তো বন্যা হওয়ার পরে যেটা করেছিল ব্রিটিশ সরকার, প্রায় 22% খাজনা বাড়িয়ে দিয়েছিল। তো 22% খাজনা বাড়িয়ে দেওয়াতে তারা আর খাজনা না দিতে পারায় একটি সমস্যার সৃষ্টি হয়, এবং তারা তখন গান্ধীজির সঙ্গে যোগাযোগ করে, গান্ধীজি বল্লভভাই প্যাটেলের সঙ্গে যোগাযোগ করে তাদের সত্যাগ্রহটিকে পরিচালনা করে। পরবর্তীকালে এইখানে একটি কমিটি, ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল কমিটি, সেই কমিটি প্রায় যে খাজনার যে পার্সেন্টেজটা সেটা অনেকটা কমিয়ে 6.03% বৃদ্ধি করেছিল। অর্থাৎ দেখো, 22% থেকে খাজনা কমিয়ে 6.03%-এ নিয়ে এসেছিল। এই খাজনা বন্ধের আন্দোলনের ফলে কিন্তু এটা সম্ভব হয়েছিল। চলো যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি পণ্ডিত জওহরলাল নেহরু এবং অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধী। তো চলো এর সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের সাহায্য করার সুবাদে গান্ধীজি এই কাইজার ই হিন্দ এই উপাধিটা পেয়েছিল। আচ্ছা, এই উপাধি ত্যাগ করছেন তিনি
অসহযোগ আন্দোলন শুরু করছেন। ঠিক আছে, অসহযোগ আন্দোলন শুরু করছেন। আচ্ছা, আর অসহযোগ আন্দোলন কখন শুরু হচ্ছে? দেখো 1920-তে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। এই আন্দোলন যখন শুরু হচ্ছে সেই সময় আন্দোলনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে কিন্তু 1920-র প্রথমে নেওয়া হচ্ছে কলকাতা অধিবেশনে, এবং সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে যেখানে নেওয়া হচ্ছে তা হলো নাগপুর অধিবেশনে। নাগপুর অধিবেশনে এই অসহযোগ আন্দোলনের যে পরিকল্পনা সেটা নেওয়া হয়। এই নাগপুর অধিবেশনে একটি গুরুত্ব হলো এই অহিংস অসহযোগে যে স্বরাজ অর্জন, এই স্বরাজ অর্জন কথাটি নাগপুর অধিবেশনে যোগ হয়। ঠিক আছে, মানে স্বরাজের আদর্শটা নাগপুর অধিবেশনে অহিংস অসহযোগ আন্দোলনে যোগ হয়। চলো পরের প্রশ্নে চলে যাই। সতীদাহ প্রথা কে রদ করেন? অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড কার্জন এবং অপশন ডি লর্ড ডালহৌসি। এখানে উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। তো চলো কিছু তথ্য জেনে নেওয়া যাক এই সম্পর্কিত। 1829-এ লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সক্রিয় সাহায্যে রেগুলেশন 17 দ্বারা সতীদাহ প্রথা রদ করেন। দেখো তোমাদের প্রশ্নে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং এটির উত্তর রয়েছে। দেখো রাজা রামমোহন রায় তো আমরা অনেকেই জানি যে 1829-এ রাজা রামমোহন রায় সতী প্রথা রদ করছেন, কিন্তু যার সাহায্যে রদ করছেন সে হলো লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক একইভাবে বিধবা পুনর্বিবাহ আইন চালু হচ্ছে 1856-তে, যেটিকে চালু করছেন লর্ড ডালহৌসি, অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সক্রিয় প্রচেষ্টায়। এটির রেগুলেশন হলো রেগুলেশন 15। যেমন সতীদাহ প্রথা রদ করা হচ্ছে রেগুলেশন 17 দ্বারা, লর্ড ডালহৌসি বিধবা পুনর্বিবাহ আইন চালু করছেন সেটা কিন্তু রেগুলেশন 15 দ্বারা। চলো পরের প্রশ্নে চলে যাই। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করছেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি দাদাভাই নৌরোজি এবং অপশন ডি ঋষি অরবিন্দ ঘোষ। এখানে হবে অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। 1905-এ মহারাষ্ট্রে পুনেতে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি করছেন। এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু এবং অবশ্যই একজন নরমপন্থী নেতা, কংগ্রেসের একজন নরমপন্থী নেতা। মূলত এই গোপাল কৃষ্ণ গোখলে একজন সামাজিক সংস্কারক ছিলেন। ঠিক আছে, মহারাষ্ট্রের সামাজিক সংস্কারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু এই গোপাল কৃষ্ণ গোখলে। চলো পরের প্রশ্নে চলে যাই। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? দেখো অপশন এ লর্ড পেথিক লরেন্স, অপশন বি লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি এভি আলেকজান্ডার এবং অপশন ডি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এখানে উত্তরটি হবে লর্ড পেথিক লরেন্স। এই লর্ড পেথিক লরেন্স ছিলেন সেই সময়কার ভারত সচিব। চলো এই সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি আর 1946-এ ভারতে ক্যাবিনেট মিশন বা এর আরেকটি নাম আছে তা হলো মন্ত্রী মিশন, এই মন্ত্রী মিশন প্রেরণ করছেন। এবং এই মিশনের যারা সদস্য ছিলেন তারা হলেন পেথিক লরেন্স, তিনি ছিলেন ভারত সচিব, ইনি ছিলেন প্রধান, লিড করেছিলেন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস তিনি ছিলেন বাণিজ্য সচিব এবং এভি আলেকজান্ডার তিনি ছিলেন নৌ সচিব। তো এই ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ভারতে আসার পর যেটা হয়, তারা সিদ্ধান্ত নেয় ভারতবর্ষে একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার ভারতবর্ষের সরকারটিকে চালাবে এবং তারপরে 1946-এ আমরা জানি গণপরিষদ গঠন হয়। সেই গণপরিষদ একটি তোমার আইন তৈরি করবে এবং আইন তৈরি করার পর ভারতবর্ষের যে ক্ষমতা সেটা হস্তান্তর করা হবে। এবং সেখানে পাকিস্তান প্রস্তাবের কথা কিন্তু সেভাবে উল্লেখ করা ছিল না। সেই জন্য কিন্তু দেখা যায় যে মোহাম্মদ আলী জিন্নাহ, যে মুসলিম লীগের প্রধান ছিলেন, সে কিন্তু এই ক্যাবিনেট মিশন পরিচালিত যে অন্তর্বর্তীকালীন সরকার তাতে যোগ দেয়নি এবং যোগ না দিয়ে সে যেটা করেছিল 1946-এর 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিল। ঠিক আছে, এবং সেই প্রত্যক্ষ সংগ্রামের যে প্রধান বিষয়টি তা হলো দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। যেই সময় ভারতবর্ষে যেই সময় আমাদের বাংলার যে প্রধানমন্ত্রী ছিলেন সে হলো
হোসেন সাহেব সুরাবর্দী। তো যাই হোক, এর পরবর্তীকালে কিন্তু 1946-এর 16ই আগস্ট তিনি ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিচ্ছেন বটে, মুসলিম লীগের যে প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তীকালে 1946-এর 26শে অক্টোবর তিনি কিন্তু আবার সেই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিচ্ছে, অর্থাৎ মুসলিম লীগ 26শে অক্টোবর 1946-এ ইন্টারিম গভর্নমেন্টে আবার যোগ দিয়ে দিচ্ছে। যাই হোক, পরবর্তীকালে পরের কোশ্চেন চলে যাই। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? 1928, 1750, 1789 এবং 1919। কি হবে? অপশন ডি 1919। এর সঙ্গে কিন্তু তারিখটাও থাকে। দেখো, রাওলাটাইনের সাহায্যে ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু এরা যখন গ্রেপ্তার হচ্ছে, রাওলাটাইনকে গান্ধীজি একদম এক কথায় ডিফাইন করেছিল যে উকিল নাহি, দলিল নাহি, আপিল নাহি, অর্থাৎ এমন একটি আইন যে আইনে কোনো উকিল নেই, দলিল নেই এবং কোনো আপিলও নেই। অর্থাৎ এই আইন ছিল একটা কালা কানুন। সেই কালা কানুনে ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে 1919-এর 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে প্রায় 10,000 মানুষ নিরস্ত্রভাবে একটি সভায় উপস্থিত। তখন অমৃতসরের যে সামরিক শাসনকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওডায়ার, তিনি কি করছেন? বিড়া প্ররোচনায় সমবেত মানুষদের উপরে গুলিবর্ষণ করছে এবং বহু মানুষ তাতে হতাহত হয়। এই ঘটনাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা 1919-এর 13ই এপ্রিল সংগঠিত হচ্ছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করছেন। পরের প্রশ্নে চলে যাই। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি হুমায়ুন। উত্তর হবে অপশন এ আকবর। তো চলো আকবর সম্পর্কিত একটি তথ্যমূলক স্ক্রিন আমরা দেখে নিই। আকবরের সময়কাল হচ্ছে 1556 থেকে 1605 এই সময়কাল। আকবর এই সময়কালে আরো কি কি করছেন সেগুলো একটু দেখে নিই। 1668-তে তিনি চিতোর জয় করছেন। 1568-তে তিনি চিতোর জয় করছেন। 1572-এ তিনি গুজরাট দখল করছেন। 1576-এ তিনি আকবর এবং রানা প্রতাপ, যে হলদিঘাটের যুদ্ধটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য, 1576-এ আকবর এবং রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ। 1601-এ তিনি খানদেশ জয় করছেন। এই খানদেশে ছিল আসিরগড় দুর্গ। এই আসিরগড় দুর্গই হচ্ছে তার শেষ বিজয়। ঠিক আছে, আকবরের শেষ বিজয় হচ্ছে আসিরগড় দুর্গ। 1563-তে তিনি তীর্থকর লাভ করছেন। 1564-তে তিনি জিজিয়া করের অবলুপ্তি ঘটাচ্ছেন। 1575-এ ইবাদতখানা এবং 1579-তে তিনি মাহজারনামা ঘোষণা করছেন। ইবাদতখানাতে তিনি প্রতিষ্ঠা করছেন যে বিভিন্ন ধর্মের মানুষদের যাতে একই সাথে ধর্মীয় আলোচনা করা যায়, সেই জন্য 1575-এ ইবাদতখানা প্রতিষ্ঠা। এবং 1579-তে তিনি যে মাহজারনামা ঘোষণা করছেন, মাহজারনামাটা একটু কি সেটা বলে দিই। মাহজারনামা হচ্ছে এই ঘোষণা অনুযায়ী সম্রাট আকবর নিজেকে ইমাম ই আদিল অর্থাৎ কোরআনের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা রূপে ঘোষণা করছেন। অর্থাৎ যেখানে শরিয়া আইন বা অন্য কিছু কোনো কিছুতেই এই কোনো সমস্যার সমাধান করতে পারবে না, তখন এই মাহজারনামার দ্বারা সম্রাট আকবর সেই সমস্যাটা সমাধান করবেন, সেই জন্য তিনি এই মাহজারনামা ঘোষণা করেছেন। যাই হোক, 1581 এবং 82-তে দ্বীন-ই ইলাহি তিনি প্রবর্তন করছেন এবং গুজরাট জয়ের স্মৃতিতে তিনি ফতেপুরে বুলন্দ দরওয়াজা নির্মাণ করছেন। আচ্ছা, যেহেতু কোশ্চেনটা ফতেপুর সংক্রান্ত ছিল, ফতেপুর সম্পর্কে একটু তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে যে 1569-এ তিনি এই ফতেপুর সিক্রি নির্মাণ করেন। ঠিক আছে, ফতেপুর সিক্রি নির্মাণ করেন, কিন্তু 1572-এ তিনি এইটির নাম দিচ্ছেন ফতেপুর। ফতেপুর নাম দেওয়ার কারণটা হলো তিনি গুজরাট জয় করেছিলেন, যেহেতু 1572-এ গুজরাট জয়ের স্মৃতিতে তিনি এই 1572-এ ফতেপুরের নাম দিচ্ছেন ফতেপুর। এবং এই ফতেপুর কিন্তু আকবরের মানে রাজধানী হিসেবে পরিগণিত হয়েছিল। চলো পরের প্রশ্নে চলে যাই। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? অপশন এ শেরশাহ, অপশন বি শাহজাহান, অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি আকবর। অবশ্যই এর উত্তর হবে অপশন ডি আকবর, যিনি এই মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। চলো
কিছু তথ্য জেনে নেওয়া যাক। আকবর 1577-এ মনসবদারি প্রথা চালু করছেন। মনসব কথার অর্থ কি? পদমর্যাদা। এই মনসবদারি প্রথাটা কি? দেখো, মোগল আমলে সামরিক এবং বেসামরিক শাসন ব্যবস্থার ভিত্তি ছিল আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা। প্রথা অনুসারে প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা এবং ঘোড়া রাখতে হতো। যুদ্ধকালে তারা সম্রাটকে সেনা পাঠাতেন এবং পদমর্যাদা অনুযায়ী তাদের বেতন। অর্থাৎ যে মনসবদার রাজাকে বা সম্রাটকে ভালো পরিমাণ সেনা এবং ঘোড়া মানে পাঠাতে পারত, তাদেরকে পদমর্যাদা অনুযায়ী বেতন স্থির করা হতো এবং তাদের পদমর্যাদা অনুযায়ী খুব ভালো একটা পজিশনে দেওয়া হতো। আর সম্রাট আকবর এই যে প্রথাটা, মনসবদারি প্রথা, তা তিনি মঙ্গোলিয়া থেকে নিয়ে আসছেন। 10 নম্বর প্রশ্নে চলে যাই। কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছে? অপশনগুলো দেখে নেই। দাদাভাই নৌরোজি, প্রশান্ত চন্দ্র মহালনবিশ, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল এবং VKR-D রাও। দেখো, এখানে উত্তরটি হবে দাদাভাই নৌরোজি, অপশন এ। এ সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। দাদাভাই নৌরোজি তার প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে প্রথম জাতীয় আয়টিকে নির্ধারণ করেছিলেন। তাকে বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান, ভারতবর্ষের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হচ্ছে, এবং ভারতের অর্থনৈতিক ইতিহাসে তার সম্পদ নির্গমনের তত্ত্ব, ইংরেজিতে যাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ, এই তত্ত্বটি তিনি জনপ্রিয় করেছিলেন। ঠিক আছে, অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ অর্থাৎ কি? ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদ ব্রিটিশরা কিভাবে লুণ্ঠন করে নিয়ে গেছে, তাদের বাণিজ্যিক যে বিষয়টা, সেই বিষয়টা, এবং তার সাথে সাথে আমাদের ভারতবর্ষ শাসন করার সঙ্গে এই বিষয়টি কিন্তু সম্পৃক্ত, এই ড্রেন অফ ওয়েলথের তত্ত্বটি। তো এই গেল আমাদের WBP কনস্টেবল 2019-এ ইতিহাসে আসা বিভিন্ন প্রশ্নগুলো। তো তোমরা আরও এই সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং আরও আমাদের অন্যান্য যেসব সাবজেক্টের ভিডিওগুলো আছে সেগুলোতে তোমরা দেখতে পারো, এবং আমাদের চ্যানেলগুলো তোমরা ফলো করতে পারো। আমাদের জ্ঞানপীঠ চ্যানেল আছে ইনস্টাগ্রামে, ফেসবুকেও জ্ঞানপীঠ নামেরও একটি চ্যানেল আছে, আর টেলিগ্রাম চ্যানেল আছে জ্ঞানপীঠ এডুটেক নামে। আর আরও ফার্দার ইনফরমেশনের জন্য তোমরা আমাদের নিচে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। ঠিক আছে।